ডুবন্ত জনপদে লাখ লাখ মানুষের হাহাকার। আগ্রাসী বন্যায় লন্ডভন্ড নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ 11 জেলা, মৃত্যু বেড়ে 18। রাতেই খুলে দেয়া হচ্ছে কাপ্তাই হ্রদের 16 গেট। দুর্যোগ এক করেছে দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে। সহায়তা নিয়ে টিএসসিতে মানুষের ঢল, গণত্রাণ সংগ্রহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যস্ততা এবং বিদ্যুৎ, গ্যাস সহ সব জ্বালানির দাম নির্ধারণ করবে বিইআরসি। আগের আইনে সরকারের হাতে জ্বালানির মূল্য নির্ধারণের ক্ষমতা বাতিল হয়েছে, জানালেন জ্বালানি উপদেষ্টা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। ডুবন্ত জনপদে লাখ লাখ মানুষের হাহাকার। আগ্রাসী বন্যায় লন্ডভন্ড নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম সহ দক্ষিণ পূর্বাঞ্চলের 11 জেলা। কিছু জায়গায় পানি কমলেও দুর্বিষহ জীবনযাপন করছেন অগণিত মানুষ। চলছে বেঁচে থাকার লড়াই। এদিকে স্মরণকালের ভয়াবহ বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফেনী ও নোয়াখালীর বন্যা কবলিত এলাকা ঘুরে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আতাউর কাউসার। আমার পেছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি একটি মহাসড়ক, অর্থাৎ নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যে সড়কটি গিয়েছে, এটি সেই সড়কের চিত্র। এই চিত্রটি দেখেই আসলে বোঝা যায় যে বন্যার এবং ভারী বৃষ্টিপাতের ফলে যে পানি জমে গিয়েছে এই বন্যা দুর্গত এলাকাগুলোতে, সেখানকার কি অবস্থা। এক দেখি 1974 সালে একটা দেখছি, আর এই পর্যন্ত এরকম পানি দেখিনি। এখন তো কমতেছে না, বাড়তেছে। পানি আসলে গতকালকে এখানে, আজকে এখানে মঙ্গলবারও একটু ভালো ছিল, বুধবার থেকে বেশি জোরে আসতেছে আর কি। সড়কটি আশপাশের নিচু জমি থেকে অন্তত 3 ফুট উঁচুতে। তো সেই 3 ফুট উঁচু সড়কটিতে যদি পানি জমে থাকে, সেক্ষেত্রে নিচের যে জমিগুলো আছে এবং নিচে যে বাসভবন বা অন্যান্য দোকানপাট আছে, সেগুলোর অবস্থা সহজেই অনুমেয়। আমরা দেখেছি যে গলা সমান পানি, এটি সেই নোয়াখালীর বেগমগঞ্জের কথা বলছি। হয়তো রোডে এতটুকু আছে, বাড়িতে মানুষের মাথার উপরেও চলে গেছে কোনো কোনো জায়গা। আল্লাহ যদি রক্ষা করে, মানুষকে রক্ষা করবে, এছাড়া আর কোনো ব্যবস্থা নেই মানুষের। ভারত বাংলাদেশ সীমান্তর কাছাকাছি যে এলাকাগুলো রয়েছে, যেহেতু ত্রিপুরা রাজ্য থেকে যে উজানের ঢল, সে ঢলের কারণেই বেশি পানি জমেছে বন্যা দুর্গত এলাকাগুলোতে। তো সে জায়গাগুলোতে আসলে পানির পরিমাণ আরও অনেক বেশি। অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন বন্যা দুর্গত এলাকার যে মানুষ রয়েছেন তারা। আমরা অনেক জায়গায় দেখেছি যে একতলা ভবনের পুরো একতলাই আসলে পানির নিচে, অনেকে ছাদে আশ্রয় নিয়েছেন এবং যে সকল টিনের ঘর রয়েছে, সে সকল টিনের ঘরে তো আর ছাদে আশ্রয় নেওয়ার সুযোগ নেই। তারা আশপাশের যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, সে আশ্রয় কেন্দ্রে গিয়েছেন এবং সেই আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা খোঁজ নিয়েছি। তারা বলেছেন যে বিশুদ্ধ পানি এবং তাদের শুকনো খাবারের প্রচণ্ড সংকট রয়েছে। অর্থাৎ শুধুমাত্র পানিবন্দী জীবন বা পানির কারণে ঘর ছেড়ে চলে আসার যে কষ্ট, সে তার পাশাপাশি কিন্তু যুক্ত হয়েছে বিশুদ্ধ পানি এবং খাবারের যে সমস্যা তা। আমরা দেখেছি যে মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, মানুষের প্রতি যে ভালোবাসা, তার একটি উজ্জ্বল নিদর্শন গত বেশ কদিন ধরে আমরা দেখতে পাচ্ছি। যে যেভাবে পারছে মানুষকে সাহায্য করছে, কেউ পানি দিয়ে, কেউ খাদ্য দিয়ে, কেউ আশ্রয় দিয়ে, প্রত্যেকে সাহায্য করছে, যেটি আসলে এই মুহূর্তে এই বানভাসী মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, সেটি তারা করছেন। এবং একই সাথে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ত্রাণ নিয়ে আসছে। শুধু বাজারে কিছু লোকে ওখান থেকে টাকা কালেকশন করি, ওইখানে কিছু লোকের দিতেছে, আর টোটাল গ্রামে গঞ্জে কে কোথায় আছে কখনো কেউ নাই। আমি গতকালকের কথা একটু বলতে চাই। আমরা গতকালকে ফেনী মহিপাল এলাকায় ছিলাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল অংশে বারৈয়ারহাট থেকে মহিপাল পর্যন্ত পুরো সড়কটি পানির নিচে তলিয়ে গেছে এবং যার প্রেক্ষিতে চট্টগ্রাম থেকে বারৈয়ারহাটের পরে আর কিন্তু ফেনীর দিকে আসার কোনো সুযোগই নেই। তাও আমরা দেখেছি যে যেভাবে পারছেন হেঁটে তারা বারৈয়ারহাট থেকে অন্তত 20 কিলোমিটার হেঁটে মহিপালের দিকে আসছেন। অবর্ণনীয় কষ্ট, দুর্ভোগ আমরা দেখেছি গতকাল। এটি হচ্ছে তুলনামূলক কম দুর্ভোগ, যে অংশটির কথা আমি বলছি। এর চেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে যারা ফেনী 6টি উপজেলা, বিশেষ করে ছাগলনাইয়া এবং ওই দিকের আশপাশের যে সকল মানুষ রয়েছেন, যারা সীমান্তবর্তী কাছাকাছি এলাকার মানুষ, তাদের সেখানে পানি অনেক বেশি পরিমাণে উঠেছে। এবং আমাদেরকে যতটুকু জানিয়েছেন অনেকে, যে আসলে অনেকে তাদের আত্মীয় স্বজন বা পরিবার পরিজনের কোনো খোঁজ পাচ্ছেন না। বানভাসী জলের কারণে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে সেই এলাকাগুলোতে। আজকে 3-4 দিন ধরে বিদ্যুৎ নেই। স্বাভাবিকভাবে মোবাইল টাওয়ারগুলো কাজ করছে না। কেউ আসলে তাদের স্বজনদের খোঁজও নেওয়ার মতন কোনো উপায় নেই।
যেদিকেই চোখ যায় শুধু পানি এবং গাছপালা যা দেখা যাচ্ছে, এবং মাঝে মাঝে কিছু ঘরবাড়ি। এমন বেশ কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে আসলে নৌকা দিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, এবং এই একটি জিনিসের সংকট আমাদের নজরে এসেছে। যেহেতু এটি আশপাশে খুব নদীবহুল কোনো এলাকা না, এখানে কিন্তু বড় ধরনের কোনো নৌকা আগে থেকে যে এখানে ছিল এমন নয় বিষয়টি। অনেককেই আমরা দেখেছি ঢাকা থেকে ট্রাকে করে নৌকা তারা ভাড়া করে নিয়ে আনছেন, এবং সেই নৌকা দিয়েই উদ্ধার কাজ চালাচ্ছেন, ত্রাণ কাজ চালাচ্ছেন। এবং আমরাও চেষ্টা করেছি যে কোনো একটি নৌকায় করে ভেতরে গিয়ে যতটুকু সম্ভব মানুষের দুর্ভোগ তুলে আনা যায়। তো আমরা দেখেছি যে এমন অনেক জায়গা আছে যেখানে নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায় নেই, যার কারণে সেই জায়গাগুলোতে যে সকল মানুষরা আটকে রয়েছেন অনেককেই সেই নৌকার অপ্রতুলতার কারণে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আনা সম্ভব হয়নি। অনেকে বলছেন যে মূল সড়কের কাছাকাছি যারা আশ্রয় কেন্দ্রে আছেন বা যারা মূল সড়কের আশেপাশে কিছু বাসভবনে আটকা পড়েছেন তারা যত সহজে ত্রাণ পাচ্ছেন, যারা আরও ভেতরে অবস্থান করছেন তারা কিন্তু সেই ত্রাণটি অত সহজে পাচ্ছেন না। ফেনীতে বেশ কিছু হাসপাতাল রয়েছে, হাসপাতাল থেকে বেশ কিছু রুগীকে এবং সদ্যজাত শিশুদেরকে সেখান থেকে উদ্ধার করে আনা হয়েছে সেই নৌকা দিয়ে। এবং আমরা দেখেছি সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং অন্যান্য যে সকল সরকারি সংস্থা বা বাহিনীগুলো রয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করছে। সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে সেই রিমোট প্লেস যেই প্লেসগুলো রয়েছে, যেসব জায়গায় আসলে নৌকা ছাড়া যাওয়ার কোনো সুযোগ নেই এবং নৌকার অপ্রতুলতার কারণে সেদিকে যাওয়া যাচ্ছে না, সেনাবাহিনী এক একটি বাসার ছাদের উপরে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে ত্রাণ ফেলছে এবং লাইফ জ্যাকেট তারা ছুঁড়ে মারছেন। এভাবে করে তারা তাদেরকে যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন। গ্রামাঞ্চলে যে রিমোট এরিয়াগুলো রয়েছে যেখানে দুর্গতরা রয়েছেন, যাদের কাছে আসলে পৌঁছানো যাচ্ছে না, তো যত বেশি সংখ্যক নৌকা যদি তারা আনেন সেক্ষেত্রে তারা কিন্তু তাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারবেন। এই ছিল নোয়াখালীর এলাকার সর্বশেষ উপজেলা থেকে বন্যার সর্বশেষ তথ্য আমার কাছে। এদিকে ফেনী সদর, পরশুরাম এবং সোনাগাজীতে এখনও হু হু করে বাড়ছে পানি। কোমর পানিতে দিনরাত কাটছে বানভাসীদের। তবে ফুলগাজী ও দাগনভূঞাতে পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি দুর্গতদের। বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার আতিয়ার সজল। স্মরণকালের ভয়াবহ বন্যা ফেনীর জুড়ে শুরু হয়েছে। ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া এবং বিভিন্ন জায়গায় শত শত মানুষের বিভিন্ন আহাজারি। তারা শুধু তাদের স্বজনদের সন্ধান পাচ্ছে না, সন্ধান না পেয়ে তারা দিক বিদিক ছুটতে আছে। রবিবার থেকেই কিন্তু মূলত বাঁধ ভেঙে পানি প্রবাহিত হতে থাকে পুরো জেলা জুড়ে, এবং এই যে পানি অব্যাহতভাবে ফেনীর ফুলগাজী, পরশুরাম দিয়ে একের পর এক লোকালয়ে প্রবাহিত হতে থাকে, সেই পানি কিন্তু আজ পর্যন্ত এখন বিভিন্ন নিম্নাঞ্চলে প্রবাহিত হচ্ছে। আপনাকে যদি বলি পুরো ফেনী জেলার চিত্র, সেক্ষেত্রে আমরা ফেনী শহরের শুধুমাত্র মহিপালের কিছু অংশ এবং টাং রোডের একটি অংশ থেকে ডিসি অফিস পর্যন্ত, জেলা প্রশাসন কার্যালয় পর্যন্ত সড়কটি রয়েছে, এটি ছাড়া পুরো ফেনী পানিতে তলিয়ে রয়েছে। ফেনীর যে ব্যবসায়িক কেন্দ্রগুলো রয়েছে, তাকিয়া রোড, ইসলামপুর রোড, সেখানে কিন্তু শত শত যে ব্যবসায়ীদের, বড় বড় ব্যবসায়ীরা, পাইকারি যারা আড়তদার এবং মহিপালের বিভিন্ন আড়তদার, তারা যেটা বলছেন যে তাদের মালামাল ভিজে কোটি কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গিয়েছে। অন্যান্য বছর যে একাধিকবার বন্যার কবলে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে অল্প শুধুমাত্র ফুলগাজী, পরশুরামের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেটি 2 দিন 3 দিন পরেই হয়তো কিছুটা কন্ট্রোলে চলে আসে। কিন্তু এবার দেখেছি সেটা পুরোটাই একটি ব্যতিক্রম চিত্র দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন মানুষের বাসাবাড়ির মধ্যে অনেকের যারা নিচতলার বিল্ডিংয়ে রয়েছে তাদের জানলার উপরে বা অর্ধেকের বেশি পানি হয়ে তাদের বাড়িঘরের চরম দুর্ভোগ তৈরি হয়েছে। সমন্বয় না করার কারণে এক জায়গায় অনেক ত্রাণ যাচ্ছে, অনেক উদ্ধারকর্মী যাচ্ছে, আবার কোনো কোনো জায়গায় কেউ পৌঁছাচ্ছেই না। এই কারণে স্থানীয় যেটা বলছেন যে এখন যত দ্রুত সম্ভব জেনারেটর দিয়ে মোবাইল নেটওয়ার্কটা চালু করা এবং বিদ্যুৎ সংযোগটা যতদূর সম্ভব এলাকাভিত্তিক চালু করা, সেই সাথে জেলা পর্যায় থেকে একটি কন্ট্রোল রুম খুলে যে যারা যেখান থেকে ত্রাণ দিতে আসছেন তারা যেন এগুলো ত্রাণ ঠিকমতো সঠিকভাবে সমভাবে বন্টন হয় সেটা ব্যবস্থা নেওয়া। সেই সাথে কিন্তু গতকাল থেকেই বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু হেলিকপ্টার উদ্ধার অভিযান চালাচ্ছে, এবং যদিও আবহাওয়াটা কিছুটা ভালো থাকার কারণে উদ্ধার অভিযানে কিছুটা জোর পাচ্ছে। আমাদের কোস্টগার্ডও কিন্তু এখানে উদ্ধার অভিযান চালাচ্ছে। সেই সাথে কিন্তু যেটা চালাচ্ছে স্থানীয় যেটা বলছেন সেটা পর্যাপ্ত নয়। তারা জানাচ্ছেন এটা আরও লজিস্টিক সাপোর্ট এবং ম্যান পাওয়ার উদ্ধারের জন্য আরও বেশি বাড়ানো দরকার। এই ছিল আমার কাছে ফেনীর বন্যা পরিস্থিতির সবশেষ। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ফেনীর দাগনভূঞা এলাকায় আছেন সহকর্মী আতাউর কাউসার এবং কুমিল্লা সদর উপজেলার আমরাতুলি এলাকায় আছেন ইশতিয়াক আহমেদ। সরাসরি প্রথমে যাচ্ছি কাউসারের কাছে। কাউসার,
বন্যা দুর্গত যে মানুষরা রয়েছেন তাদের যে দুর্ভোগ, সে দুর্ভোগ আসলে আমি যেখানে আছি এখানে দাঁড়িয়ে বোঝানোর মতন ভাষা আমার নেই। তবে এক কথাই বলতে চাই, আমার পেছনে যে জায়গাটি দেখছেন এখানে 17টি পরিবার রয়েছে। 17টি পরিবার আজকে প্রায় 6-7 দিন ধরে তারা পানিবন্দী। তাদের রান্নার গ্যাস নেই, তাদের বিদ্যুৎ না থাকার কারণে মোবাইলের নেটওয়ার্ক নেই, তারা তাদের পরিবার পরিজনদের সাথেও যোগাযোগ করতে পারছেন না। অর্থাৎ একসাথে পানিবন্দী জীবন, বিশুদ্ধ পানি না পাওয়া, খাওয়ার দাওয়ারের অপ্রতুলতা এবং একই সাথে পরিজনদের চিন্তায় এক দুশ্চিন্তার সাথে জীবনযাপন পার করছেন। শুধু এইখানকার এই 17 পরিবারই নয়, এটি মূলত বন্যা দুর্গত যত মানুষ রয়েছেন সকলের একই দৃশ্য। এবং আরেকটি জিনিস বলতে চাই, আমি বারবার সকাল থেকে বলেছি যে যতই উত্তর দিকে যাওয়া হচ্ছে ততই আসলে কোথাও বুক সমান পানি, তো কোথাও আরো বেশি পানি। আমি এই মুহূর্তে যেখানে আছি এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে দিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছেন, তার হাঁটু সমান পানি, কিন্তু হয়তো আর 10 হাত এগুলেই তিনি কোমর সমান পানিতে পৌঁছে যাবেন। এভাবে করে আসলে যতই ভেতরের দিকে যাওয়া হচ্ছে পানির পরিমাণ বা পানির উচ্চতা ততই বৃদ্ধি পাচ্ছে এবং এই পানি আসলে প্রচণ্ড দুর্ভোগে ফেলেছে এখানে বন্যার্ত যারা রয়েছেন। তো তাদের সাহায্যার্থে আসলে সরকারি বিভিন্ন বাহিনী এবং বেসরকারি বিভিন্ন সংস্থা অনেকে এগিয়ে এসছেন। আমরা সকাল থেকে দেখছি সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী বিভিন্ন জায়গায় তারা ত্রাণ দিচ্ছেন, একই সাথে রেস্কিউ কাজও চালাচ্ছেন এবং বেসরকারি বিভিন্ন সংস্থা আমরা দেখেছি। এখানে আমরা দেখেছি এনজিও আছেন, ব্র্যাকের যারা সিলোনিয়া শাখা তারা এসছেন, তারা তাদের প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করছেন এবং সম্ভব হলে তারা রেস্কিউর কাজও চালাচ্ছেন। এবং একই সাথে আমরা দেখেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী তারাও এসছেন, তারা ত্রাণ দিচ্ছেন সেই দুর্গত মানুষদের। এবং আরেকটি গাড়িও আমরা দেখেছি, যেটি আমরা দেখেছি সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে তারা এসছেন, তারাও ত্রাণ দিচ্ছেন। তো তারা এক্ষেত্রে আমাদের জানিয়েছেন যে দুর্গম অঞ্চলে, অর্থাৎ যে জায়গায় আসলে সহজে মানুষের কাছে পৌঁছানো যায় না, সেই জায়গাগুলোতে তারা যত কষ্টই হোক সে কষ্ট নিয়ে হলেও গিয়ে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছেন। আর যারা আশ্রয় কেন্দ্রে আসতে পেরেছেন তাদের জন্য তারা রান্নার ব্যবস্থা করেছেন, এখানে রান্না করে তাদেরকে খাওয়া দাওয়ার তারা সরবরাহ করছেন। এভাবে করে আসলে এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের বিভিন্ন বাহিনী এবং বিভিন্ন বেসরকারি সংস্থা এবং শিক্ষার্থীরাও। তো সকলেই আসলে এই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। এখন শুধুই এই পানি নেমে যাওয়ার অপেক্ষা। আসলে মানুষ যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তা অনেক সহজে যে তারা কাটিয়ে উঠতে পারবেন এমনটি তারা আশা করছেন না। তারপরও তারা যে বাঁচতে পেরেছেন এর জন্যই সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকে। তো এই চিত্র শুধু নোয়াখালীর বা ফেনীর নয়, কুমিল্লায় আমাদের আরেক সহকর্মী আছেন, বন্যার্তদের যে চিত্র সেটিও আমরা তার কাছ থেকে জানতে চাবো। কুমিল্লায় আমাদের সহকর্মী ইস্তিয়াক আহমেদের কাছে যেতে চাই সেখানকার বন্যা পরিস্থিতি জানতে। কুমিল্লার যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু মারাত্মকভাবে রূপ ধারণ করেছে এবং বিশেষ করে আমরা দেখছি একের পর এক গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিমরা বলেশ্বর এলাকায়। সেখানে আমরা দেখছি যে আমার যে চারপাশ, সেই চারপাশ কিন্তু একেবারে প্লাবিত হয়ে গিয়েছে এবং এই গ্রামটি কিন্তু আমরা এসে জানতে পেরেছি, এখানকার যারা স্থানীয়রা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই বিগত 2 দিন ধরে এখানে পানি জমে আছে, অর্থাৎ তলিয়ে গিয়েছে পুরোটি গ্রাম এবং সেখানে 4টি ঘর পানিতে তলিয়ে গিয়েছে। এবং বিশেষ করে এই এলাকার যারা বাসিন্দারা রয়েছে তারা বলছে বিগত 3 দিন ধরে তাদের কোনো এখানে বিদ্যুৎ নেই, ইন্টারনেট নেই, তারা একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে আমরা কথা বলেছিলাম এখানকার বর্তমান যিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, তার সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন পুরো বুড়িচং সদর উপজেলা এবং বামনপাড়া উপজেলা সহ বেশ কয়েকটি উপজেলা কিন্তু প্লাবিত হয়েছে এই গোমতী নদীর বাঁধ ভাঙার কারণে। তারপরেও কিন্তু গোমতী নদীর পানি এখনো কিন্তু বিপদ সীমা থেকে বিপদ সীমা অতিক্রম করে 100 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। তার পাশাপাশি আমরা কথা বলেছিলাম যে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন আজকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, আরো 2 দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু গোমতী পানি আরো বেড়ে যাবে এবং যে এলাকাগুলো প্লাবিত হয়েছে সেই এলাকাগুলো কিন্তু আরো পানিতে তলিয়ে যাবে। এই পানিতে তলিয়ে যাওয়ার কারণে আমরা যদি বলতে চাই যে বুড়িচং উপজেলায় প্রায় 45,000 পরিবার একেবারে পানিবন্দী হয়ে রয়েছে এবং তারা বিশেষ করে তাদের যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কিছুই তারা করতে পারছে না, সবকিছু বন্ধ হয়ে আছে, যোগাযোগ ব্যবস্থাও বন্ধ হয়ে আছে এবং তারা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং চরম দুর্ভোগে পোহাতে হয়েছে। এবং যারা বিশেষ করে এই পানিবন্দী রয়েছে তাদেরকে কিন্তু খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও উৎসাহ সরবরাহ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনগুলো। তার পাশাপাশি সেনাবাহিনী
ফেনী এবং বিজিবি, তার পাশাপাশি জেলা প্রশাসকের কাছ থেকে এবং উপজেলা প্রশাসন থেকেও কিন্তু তাদেরকে বিভিন্ন সময় সাহায্য করা হচ্ছে। আমরা কথা বলেছিলাম জেলা সিভিল সার্জনের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে জেলা জুড়ে 207টি মেডিকেল টিম করা হয়েছে এবং যারা বিশেষ করে আশ্রয় কেন্দ্রে আছে ওদেরকে কিন্তু ইতিমধ্যে এই যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, কুমিল্লার 17টি উপজেলা রয়েছে, এর মধ্যে 14টি উপজেলায় কিন্তু প্লাবিত হয়েছে এবং প্রায় 7 লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। তবে বেসরকারিভাবে আমরা জানতে পেরেছি সেটা কিন্তু 10 লাখ ছাড়িয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। তো সেই ক্ষেত্রে এই যে আমাদের কুমিল্লাতে কিন্তু সবাই কিন্তু বেশি কৃষি নির্ভরশীল এবং কৃষি যেহেতু নির্ভরশীল তাদের প্রধান পেশা, সেই ক্ষেত্রে কুমিল্লাতে জেলা জুড়ে প্রায় 4000 হেক্টর ফসলের জমি কিন্তু একেবারে তলিয়ে গিয়েছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই বন্যা পরিস্থিতি এবং বিশেষ করে যারা কুমিল্লাবাসী তারা কিন্তু চরমভাবে আতঙ্কে রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা থেকে। সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লায়, এর আগে যুক্ত ছিলাম ফেনীতে। এদিকে ভারত থেকে নেমে আসা পানির তোড়ের পাশাপাশি টানা বৃষ্টিতে ভাসছে নোয়াখালী, লক্ষ্মীপুর। খাদ্য ও বিশুদ্ধ পানির চরম সংকটে কয়েক লাখ বাসিন্দা। পানি বেড়েছে পাহাড়ি জনপদেও। ক্ষতির মুখে পর্যটন শিল্প। রাতে খুলে দেওয়া হবে কাপ্তাই হ্রদের 16টি গেট। এদিকে চাঁদপুরে ভারী বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর মোংলায় নদ নদীর পানি বেড়ে তলিয়েছে সুন্দরবন। রাস্তাঘাট, বাড়িঘর, অফিস, আদালত সবকিছু পানির দখলে। সাজানো গোছানো জনপদের কোনো অস্তিত্বই নেই। চারদিকে থই থই করছে বানের জল। জীবন বাঁচাতে মরিয়া বাসিন্দারা। নোয়াখালীর 8 উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী প্রায় 20 লাখ মানুষ। বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। জেলার প্রায় 388টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় 40,000 মানুষ। বানভাসীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার 5টি উপজেলায় মেঘনা নদী সহ খাল বিলের পানি বেড়ে গেছে। অনেক স্থানে বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ায় ও তারে গাছ উপড়ে পড়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার নিম্নাঞ্চলের গ্রামের পর গ্রাম, মাঠের পর মাঠ পানিতে ডুবে আছে। দুর্ভোগে লাখো মানুষ। একদিন পরে যদি একদিন কোন রকম রান্তা মারি 7 দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে কাপ্তাই হ্রদ এখন টইটম্বুর। ডুবে গেছে রাঙামাটি পর্যটন শিল্পের আইকন ঝুলন্ত সেতু। হতাশ হয়ে ফিরে যাচ্ছেন পর্যটকরা। আর নিরাপত্তার কথা বিবেচনা করে সেতুতে পর্যটক চলাচলের নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। আর্থিক ক্ষতির মুখে পর্যটন সংশ্লিষ্টরা। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। বৃষ্টিপাত না থাকায় স্বস্তি ফিরেছে জনজীবনে। চেঙ্গি ও মাইনি নদী থেকে নেমে গেছে বন্যার পানি। বসতবাড়িতে ফিরতে শুরু করেছেন মানুষজন। তবে ক্ষতচিহ্ন দৃশ্যমান হচ্ছে। ভেসে গেছে সেতু, ভেঙে গেছে সড়ক। পুকুরে মাছ ও ক্ষেতের ফসল হারিয়ে দিশেহারা বাসিন্দারা। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন সেনাবাহিনী ও বৈষম্য বিরোধী ছাত্ররা। অব্যাহত রয়েছে ত্রাণ সহায়তা। ভারী বর্ষণে জবুথবু চাঁদপুর। উঁচু জায়গায় বসতবাড়ি আর মূল সড়ক থেকে রক্ষা পেলেও ভারী বর্ষণে ডুবে গেছে সবকিছু। জলাবদ্ধ হয়ে পড়েছে সেচ প্রকল্প। শহরের বাগাদি, ধানুয়া, গাজীপুর, করোয়া সহ অর্ধশত গ্রামের একই চিত্র। সড়ক, সেচখালের রিংবাদ সবই এখন পানির নিচে। ভেসে গেছে শত শত খামারের মাছ। দুর্ভোগে 6টি উপজেলার কয়েক লাখ মানুষ। চলতে সমস্যা, রান্না বান্নার সমস্যা, গরু ছাগল দিয়ে, হাঁস মুরগি দিয়ে বিপদে আছে। হাজার হাজার টন টাকার, কোটি টাকার মাছ ছুটে গেছে মানুষও পানিবন্দী হয়ে গেছে। মাছের প্রজেক্ট সব বৃষ্টিতে সব ভেসে গেছে, সব মাছ চলে গেছে। হবিগঞ্জে বৃষ্টিপাত বন্ধ ও ভারতের পানির তোড় কমায় স্বাভাবিক হচ্ছে খোয়াই নদী। এতে প্লাবিত এলাকা থেকে ধীরে ধীরে সরছে বন্যার পানি। তবে বন্যার কারণে রেল সেতু ঝুঁকিপূর্ণ থাকায় এখনও ঢাকা সিলেট লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে। এদিকে মোংলার নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রায় 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবন ও উপকূলের কিছু কিছু জায়গা। গত 2-3 দিন ধরে সুন্দরবনের ভেতরেও পানি বেড়েছে। তলিয়ে গেছে বন সহ বনের করমজল পর্যটন কেন্দ্রের রাস্তাঘাট। তবে বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে বন বিভাগ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। মৌলভীবাজারে মনু নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে 5 উপজেলা। পানিবন্দী হয়ে পড়েছেন 2 লাখের বেশি মানুষ।
রাস্তাঘাট ঘরবাড়ি তলিয়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বন্যার্তরা। বিস্তারিত জানিয়েছেন আমিনুল ইসলাম। গেল কয়েকদিন ধরেই সিলেটের মৌলভীবাজার জেলা, এই মৌলভীবাজার জেলার কিন্তু বেশিরভাগ নিম্নাঞ্চল পানিতে ডুবন্ত ছিল এবং এখানকার যেসব মানুষজন রয়েছেন তারা কিন্তু অনেকটাই দুর্ভোগ পোহাতে হয়েছে। গেল 3 দিন ধরে যে পানিটি ছিল সেটি মনু নদের পানি এবং মনু নদের পানি সচরাচর এখানকার বাসিন্দারা যেটি বলেছেন যে সেটি মৌলভীবাজার শহরে প্রবেশ করে না। বাঁধ ভেঙে যাওয়ার কারণে কিন্তু মনু নদীর পানি এখানকার যেসব হাওরগুলো রয়েছে সেগুলো মারিয়ে লোকালয়গুলোতে ঢুকে পড়েছে এবং এখানকার বেশিরভাগ সড়কগুলো কিন্তু এই গেল 3 দিন ধরে ডুবন্ত ছিল। আজকে কিছুটা পানি কমেছে, যদিও আসলে বৃষ্টিপাত বন্ধ রয়েছে, কিন্তু ভারতের ভেতর থেকে আসা পানি প্রবাহ কিন্তু মানুষজনের মনে ভীতির সৃষ্টি করেছে। যদি হাওরটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে তাহলে এই পানির প্রবাহ এরকম থাকবে না, স্থানীয় যেসব বাসাবাড়ি রয়েছে সেই বাসাবাড়িতে ঢুকে পড়বে। যদিও গেল কয়েকদিন ধরে সিলেট থেকে মৌলভীবাজার গামী যেসব সড়ক রয়েছে সেই সড়কগুলো ডুবন্ত ছিল এবং মৌলভীবাজার থেকে কুলাউড়া যাওয়ার যে রাস্তাগুলো ছিল সেগুলো ডুবন্ত ছিল। আজকে কিছুটা উন্নতি হয়েছে বলা যায়। সব বুড়াইল আসলো, এটা সব বুড়াইল আসলো পানি। এবারে ফিশারি আছে, প্রচুর ফিশারি আছে, সবগুলো ফুলকোর ফিশারি সব বুড়িয়া গেছে। বান সংস্কার না হওয়ার কারণে এই বানটা ভাঙ্গিয়া এদিকে পানির যে প্রবাহ সেই পানির প্রবাহ এখনো রয়েছে। এটি ভারতের মেঘালয় অংশের পানি এবং মেঘালয় এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে কিন্তু সীমান্ত পেরিয়ে যেসব নদ নদীগুলো রয়েছে, বিশেষ করে কুশিয়ারা, মনু, সুরমা সহ বেশ কয়েকটি নদী দিয়ে আসলে এই পানি বাংলাদেশে প্রবেশ করছে। নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক রাখা হয়েছে। সেনাবাহিনীর পর্যায় থেকে অনেক জায়গাতে মেডিকেল টিমের তৎপরতা বাড়ানোর জন্য বলা হয়েছে, এমনটি আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। স্থানীয় পর্যায় থেকে যেটি জানতে পেরেছি যে উপজেলা প্রশাসন থেকে শুরু করে মৌলভীবাজার জেলা প্রশাসন যে ক্ষতিগ্রস্ত মানুষজন রয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন। ত্রাণ সহায়তা যেটি দেওয়া হচ্ছে সেটি অপ্রতুল আরো বাড়াতে হবে। তো এই অবস্থার মধ্য দিয়ে আসলে মৌলভীবাজার জেলার মানুষজনের যে ভোগান্তির চিত্র সেটি এখনো রয়েছে, তবে তাদেরকে এই পানি থেকে মুক্তি পেতে হয়তো কিছুটা সময় লাগবে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সর্বশেষ। এদিকে চট্টগ্রামে বন্যায় ডুবেছে 9 উপজেলা। এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গেছে 5 জনের। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। কোথাও কোথাও ঝুঁকি নিয়েই চলাচল করছে যাত্রী ও পণ্যবাহী যান। বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে বন্দরের স্বাভাবিক কার্যক্রম। আরও জানাচ্ছেন শফিকুল আলম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী এবং নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জায়গায় তলিয়ে যাওয়ার কারণে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে, সড়ক বন্ধ রয়েছে এবং রেল চলাচল বন্ধ হয়েছে। বাসের ভেলায় করে নিয়ে যাওয়া হচ্ছে নানা পণ্য, যেখানে রয়েছে চিড়া, গুড় সহ নানা শুকনো খাবার এবং রয়েছে নানা মেডিকেল সামগ্রী, যেগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে বন্যার্তদের সহায়তায় এগিয়ে যাওয়া। চট্টগ্রাম থেকে বিভিন্ন, বিশেষ করে চট্টগ্রাম ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনিয়া, রৌজান সহ যে বিস্তীর্ণ এলাকা পানি নিচে তলিয়ে গেছে, সেখানে কিন্তু বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বিভিন্ন, বিশেষ করে যে কোটা সমন্বয়ক যারা আছে, সমন্বয়কদের পক্ষ থেকে বিভিন্ন উপজেলায় তারা টিম গঠন করেছে। সেখানে কিন্তু সেই পণ্য সামগ্রীগুলো নিয়ে যাচ্ছে এবং মানুষের ঘরে ঘরে কিন্তু মানুষের হাতে হাত রেখে কিন্তু মানুষের যে বন্যার্ত যে মানুষগুলো রয়েছে তাদের ঘরে সেই পণ্যগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। বেশি অতিরিক্ত পানির জন্য কিন্তু আমরা দূরত্ব জায়গা যাইতে পারি না, যেতটুকু যাইতে পারছি অতটুকু বিভিন্ন সময় যা কিছু পারছি তা নিয়ে পৌঁছাইছি। আমাদের পার্শ্ববর্তী হারুয়ালছড়ি, যেটা পূর্ব ফটিকছড়ি বলা হয়, ওখানে কিন্তু কোনো লোক যাওয়া হয় না এখনো। অন্যদিকে যে আমরা সড়কে যে দৃশ্য দেখেছি, সেখানে সকাল থেকে কিন্তু শত শত ট্রাকে করে বন্যার্থীদের জন্য কিন্তু বিভিন্ন শুকনো খাবার, কলা, পাউরুটি, বিস্কিট সহ যে শুকনো খাবার সেগুলো ট্রাকে ভরে ভরে নিয়ে আসছে। বিভিন্ন দলে বিভক্ত হয়ে শত শত ট্রাক আমাদের চোখে পড়েছে। এখন এগুলো মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা কিন্তু করেছেন। এবং পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু মেডিকেল টিম, অর্থাৎ নার্সিং ইনস্টিটিউট এবং যে হাসপাতালগুলো রয়েছে সেখানকার শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন দলে বিভক্ত হয়ে কিন্তু বিভিন্ন যে ওষুধ সামগ্রী এবং স্যালাইন সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করছে বিভিন্ন জায়গায়। ডায়রিয়া, তারপর কলেরা বা সর্দি, জ্বর, কাশি, এই ধরনের ট্রিটমেন্টগুলো আমরা এখানে নিয়ে আসছি এবং আমাদের সঙ্গে অক্সিজেন সাপোর্ট, তারপরে কোনো প্রসূতি মায়ের ডেলিভারির জন্য আমাদের 2 জন ফিমেল আছে, ফিমেল নার্স। ছোট বাচ্চাদের অনেকে থাকে যে জ্বর, সর্দি কাশি হচ্ছে, স্কিন প্রবলেম হচ্ছে, তাদের যে প্রাথমিক সেবাটা আমরা ওইটা দিচ্ছি। চট্টগ্রাম বন্দর থেকে কোনো ধরনের পণ্য বের হলে, ওঠানামা হলে কি সে কোনো পণ্য দেশে কোনো জায়গায় যেতে পারছে না, এতে করে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা এবং পণ্য যেতে না পারায় বড় ধরনের ক্ষতিতে হবে সেটি বলা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের থেকে সর্বশেষ তথ্য। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। আগামী 24 ঘন্টায় উন্নতি হতে পারে বন্যা পরিস্থিতির। সম্ভাবনা নেই দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতেরও।
সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। 11টা জেলাতে 3,52 লক্ষ নগদ টাকা, 20,150 মেট্রিক টন চাল, 15,000 প্যাকেট শুকনা খাবার, 35 লক্ষ টাকা শিশু খাদ্য বাবদ এবং 35 লক্ষ টাকা গোখাদ্য বাবদ আমরা পাঠিয়ে দিয়েছি। মারা যারা গেছে এর মধ্যে কুমিল্লা 4 জন, ফেনী 1 জন, নোয়াখালী 3 জন, চট্টগ্রাম 5 জন, ব্রাহ্মণবাড়িয়াতে 1 জন, লক্ষ্মীপুর 1 জন, কক্সবাজারে 3 জন। আবহাওয়া সংস্থার সময় তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময়ে মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদী এবং সংলগ্ন এলাকা বন্যা পরিস্থিতির উন্নতি হবার সম্ভাবনা রয়েছে। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম জেলাসমূহের মহুরী, ফেনী, গোমতী, হালদা এই নদীগুলোর বন্যা পরিস্থিতির উন্নতি হবে আশা করা যাচ্ছে। দুর্যোগ এক করেছে দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে। বন্যার্ত মানুষকে সহায়তা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে। শিক্ষার্থীদের এই উদ্যোগে অংশীদার হতে নগদ অর্থ, ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে আসেন অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন রাইদুল ইসলাম শুভ। যতদূর চোখ যায় চারিদিকে লোকে লোকারণ্য। কোনো জনসভা, প্রতিবাদ সমাবেশ কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে নয়, তারা এসেছেন বন্যা দুর্গতদের সাহায্যের জন্য। কিছুক্ষণ পরপরই ব্যক্তিগত গাড়ি আর ট্রাক এসে দাঁড়ালেই সঙ্গে সঙ্গে ত্রাণ সামগ্রী নামানোর কাজে লেগে পড়ছেন শিক্ষার্থীরা। শুধু গাড়ি নয়, কেউ পায়ে হেঁটে, কেউ রিক্সা করে, যে যার সামর্থ্য অনুযায়ী সহায়তা দিতে ছুটে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে। কাপড়, শুকনো খাবার, ওষুধ, কেউ বা এনেছেন নগদ অর্থ নিয়ে। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান সর্বসাধারণের। শিশুদের জন্য অনেক শুকনো খাবার এবং আরো শুকনো খাবার এবং বস্ত্র এনেছি। যখন শুনলাম যে এখানেই ত্রাণটা দিচ্ছে, আমার যদি সুযোগ থাকে এখানে দেওয়ার, আমি সেজন্য এখানে নিয়ে আসছি। একটা মানুষ কাঁদতেছে, একটা বাচ্চা কাঁদতেছে, আমি যে ওর জন্য 2%ও না 0.5%ও করতে পারতেছি, এই জিনিসটা আমার লাইফটাকে আরো সেন্স মেক করতে সাহায্য করতেছে। বাংলাদেশের যত হেলিকপ্টার মালিক আছেন, আপনারা দয়া করে হেলিকপ্টারগুলো ফ্রি করে দেন। সারা বছর ব্যবসা করেন, মানুষের পাশে এবার দ্বারা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শুক্রবার রাত পর্যন্ত প্রায় 1,42,00,000 টাকা অনুদান সংগ্রহ করেছেন। শিক্ষার্থীরা বলছেন পর্যাপ্ত পোশাক আছে, এখন প্রয়োজন ওষুধ, রিচার্জেবল লাইট, পাওয়ার ব্যাংক, মোমবাতি। আমাদের মূলত এখন 4টা জিনিসের সব থেকে বেশি প্রয়োজন। একটা হচ্ছে স্যালাইন, দ্বিতীয় হচ্ছে স্যানিটারি প্যাড, তৃতীয় হচ্ছে ফিটকেরি, পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট। সেই সব জায়গায় ইলেকট্রিসিটি সহ বিভিন্ন ধরনের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। এই কারণে আমাদের পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট প্রয়োজন এবং পর্যাপ্ত পরিমাণ রিচার্জেবল টর্চ প্রয়োজন। সহায়তা পৌঁছে দিতে বন্যা কবলিত এলাকায় যাচ্ছে ত্রাণবাহী ট্রাক। বন্যায় বানভাসী মানুষের আর্তনাদ যেন মানুষকে ঘরে থাকতে দেয়নি। ছুটে এসেছেন এই TSC প্রাঙ্গণে। এই সাধারণ শিক্ষার্থীরা তাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যেমন অনুদান দিচ্ছেন, ঠিক সংগ্রহ করছেন সারা রাত থেকে এখন অবধি। চলছে তাদের কর্মযজ্ঞ এই বানভাসী মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। আদালতে তোলা হচ্ছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। তাদের 10 দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। বাংলার সময় আরও থাকছে। বৈরী আবহাওয়ায় সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। পটুয়াখালীতে পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। হতাশ মৎস্যজীবীরা। এখন থেকে বিদ্যুৎ, গ্যাস সহ সব জ্বালানির মূল্য নির্ধারণ করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান। দুপুরে মানিকগঞ্জের শিবালয় পাটুরিয়ায় স্পেকটা 35 মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন শেষে কথা বলেন তিনি। আগের আইনে সরকারের হাতে জ্বালানির মূল্য নির্ধারণের যে ক্ষমতা ছিল তা বাতিল করা হয়েছে বলেও জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা। 2010 সালের আইনের ভবিষ্যৎ প্রয়োগ এটা বন্ধ করে দিয়েছে। যে সামনে প্রতিযোগিতা ছাড়া আর কোনো
প্রকল্প জ্বালানি এবং বিদ্যুৎ খাতে আর কোনো প্রকল্প গ্রহণ করা হবে না। সরকারের যে ক্ষমতা ছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অ্যাক্টে জ্বালানি এবং বিদ্যুতের মূল্য নির্ধারণের ক্ষমতা, সেটাকে আমরা বাতিল করে দিয়েছি। সেটা ওই যে দি অ্যাক্ট হ্যাজ বিন অ্যামেন্ডেড এবং ওইটা ডিলিট করে দেওয়া হয়েছে। সুতরাং এখন আবার ক্ষমতাটা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে চলে গেছে। জাতীয় নির্বাচনের আগেই পার্বত্য জেলা পরিষদগুলোর নির্বাচন হবে বলে আশ্বাস দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক সভায় এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব কনকন চাকমা, জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার সুশীল সমাজের প্রতিনিধি। তিন পার্বত্য এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ সহ নানা সমস্যার কথা তুলে ধরে দ্রুততম সমাধান করতে চান তারা। খুলনার পাইকগাছায় বেড়ি বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত 13টি গ্রাম। ধানের বীজতলা, চিংড়ি খেয়ের বাড়িঘর তলিয়ে যাওয়ায় দিশেহারা বাসিন্দারা। টানা তৃতীয় দিনের মতো ভাঙন মেরামতের চেষ্টা করেও পারেনি স্থানীয়রা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল, ছবি তুলেছেন আব্দুল হালিম। জোয়ারের পানির চাপে ভেঙে গেল বাঁধ, প্রবল বেগে পানি ঢুকছে লোকালয়ে। বৃহস্পতিবার বিকেলে এভাবে ভেঙে যায় খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের কালীনগর গ্রামের বেড়িবাঁধ। অল্প সময়ের মধ্যে তলিয়ে যায় আশেপাশের অন্তত 13টি গ্রাম। ভেঙে যাওয়ার পর থেকেই কয়েকশো স্থানীয় মানুষ বাঁশ দিয়ে বাঁধ পুনর্নির্মাণ শুরু করে। পানি উন্নয়ন বোর্ডও ড্রেজার মেশিন দিয়ে মাটি কেটে বাঁধকে মেরামতের চেষ্টা চালায়। তবে শনিবার জোয়ারের চাপ আরও বাড়ায় নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। বটিয়াঘাটা ও দাকপের অনেক গ্রামে ভেসে যায় কয়েকশো চিংড়ি ঘের। বসতবাড়ি তলিয়ে অসহায় জীবনযাপন করছেন নদীপাড়ের বাসিন্দারা। বারবার বাঁধ ভাঙনে দুর্বল বেড়িবাঁধকেই দায়ী করছেন তারা। খাওয়া দাওয়ারও নেই, আজ 2 দিনের মধ্যে ধরো কিছু খাওয়া দাওয়া নেই। চিড়ে মুড়ি খাই বেশিরভাগ, আর রাত্রি করে ভাত ওই বাড়িতে নিয়ে আসে ওই গ্রামের থেকে, তাই আমরা খাই। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দুর্গত এলাকার মানুষদের হাতে নগদ ও খাদ্য সহায়তা তুলে দেন বিএনপি নেতারা। টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য যারা স্বেচ্ছাশ্রমে কাজ করছে তাদের জন্য 2 লক্ষ টাকা আমরা ইতিমধ্যেই আমরা এখানে প্রদান করেছি। এর আগে গত মে মাসে ঘূর্ণিঝড় রেমালে একই ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এদিকে 3 দিনের ভারী বর্ষণে জলাবদ্ধ হয়ে পড়েছে চাঁদপুর সেচ প্রকল্প। ভেসে গেছে শত শত খামারের মাছ, ডুবে গেছে সড়ক। প্রকল্পের বাঁধের বাইরে নদীতে পানির উচ্চতা বেশি থাকায় পানি নিষ্কাশনে সময় লাগছে বলে জানান সংশ্লিষ্টরা। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। ভারী বর্ষণে জবুথবু জনপদ। চাঁদপুরের উঁচু জায়গায় বসতবাড়ি আর মূল সড়ক রক্ষা পেলেও ভারী বর্ষণে ডুবে গেছে বাকি সবকিছু। চাঁদপুর সেচ প্রকল্প সহ সদর উপজেলার বাগাদি, ধানুয়া, গাজীপুর, কেরোয়া সহ অর্ধশত গ্রামের চিত্র একই রকম। সড়ক, সেচের খাল, রিং বাঁধ সবই এখন পানির নিচে। দুর্ভোগে প্রকল্পের আওতায় থাকা 6 উপজেলার কয়েক লাখ মানুষ। ভেসে গেছে কয়েকশো খামারের মাছ। চলতে সমস্যা, রান্না বান্নার সমস্যা, গরু ছাগল দিয়ে, হাঁস মুরগি দিয়ে বিপদে আছে। হাজার হাজার টন টাকার, কোটি টাকার মাছ ছুটে গেছে মানুষও পানিবন্দী হয়ে গেছে। মাছের প্রজেক্ট সব বৃষ্টিতে সব ভেসে গেছে, সব মাছ চলে গেছে। প্রকল্প এলাকার মানুষের দুর্ভোগ এবং ক্ষয়ক্ষতি কমাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া জরুরি। প্রকল্পের বাঁধের বাইরে নদীতে পানির উচ্চতা বেশি থাকায় নিষ্কাশনের সময় লাগছে বলেও জানালেন সংশ্লিষ্টরা। ভাটার সময় হচ্ছে যে আমরা আমাদের নেভিগেশন গেটগুলো খুলে দিচ্ছি, তখন ভিতর থেকে পানি বাইরে চলে যাচ্ছে। আর অন্য সময় যেগুলো আছে, অন্য সময়গুলোতে হচ্ছে আমাদের পাম্পগুলো অপারেটরি চলতেছে। চাঁদপুর ও পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার মোট 6টি উপজেলার 54,000 হেক্টর এলাকা নিয়ে চাঁদপুর সেচ প্রকল্প। এতে পানি সরবরাহ ও নিষ্কাশনের জন্য স্লুইস গেট আছে মাত্র 2টি। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। বৈরী আবহাওয়ায় সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। এ কারণে পটুয়াখালীর পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। সমুদ্রের মাছ আসা শুরু করলেই দাম কমে যাবে বলে জানান আড়তদাররা। মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট।
23 জুলাই শেষ হয় সমুদ্রে মাছ ধরাই সরকারি 65 দিনের নিষেধাজ্ঞা, কিন্তু বৈরী আবহাওয়ায় সাগরে জাল ফেলতে পারছেন না জেলেরা। বেশিরভাগ সময়ই তাদের থাকতে হচ্ছে উপকূলের কাছে। যারা মাছ ধরতে যাচ্ছেন শূন্য ট্রলার নিয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে তাদের। এদিকে সামুদ্রিক মাছ না থাকায় পটুয়াখালীর পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। 1.5 থেকে 2 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে দেশীয় ও চাষের মাছ। এই মুহূর্তে মাছের দাম খানিকটা বেশি মনে হচ্ছে আমার কাছে, যেটা কয়েকদিন আগেও কিছুটা কম ছিল। এত দাম এটা সাধারণ মানুষের কাছে সম্ভব হয় না এই মাছ কিনে খাওয়ার মতো। যেমন নরমাল মাছ, ছোট ঝাটকা মাছ, এটিও 1700, 1200, 1300 এরকম বিক্রি করে। আড়তগুলো প্রায় ইলিশ শূন্য, তবে সমুদ্রের মাছ আসা শুরু করলে দাম কমে যাবে বলে জানান আড়তদাররা। মাছ এখন আমদানি কম, এখন নির্ভরশীল ওই চাষের মাছের উপরে, এই জন্য দাম একটু বাড়তি হয়। মাছের আমদানি নাই, মাছ ধরা পড়ে না, এই জন্য মাছের দাম একটু বেশি। সাগরে জেলেরা গেলে আবার মাছের দাম আবার ক্রয় ক্ষমতার ভিতরে আসছে পড়বে। বাজারে নদীর ছোট ও মাঝারি আকারের ইলিশ থাকলেও দাম নাগালের বাইরে। নদীর 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 2000 টাকা দরে। সময় সংবাদ, পটুয়াখালী। 250 বছরের পুরানো ঐতিহ্য রাজ পরিবারের প্রথা অনুযায়ী ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে হাজারো ভক্তের পূজা অর্চনার কান্তনগর মন্দির থেকে কান্তজিউ বিগ্রহ নদী পথে দিনাজপুরের রাজবাড়ী মন্দিরে শুভাগমন হয়েছে। 24 কিলোমিটার নদী পথে 41টি ঘাটে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ ভক্ত ফল ফলাদি উৎসর্গ করেন। কান্তজিউ যাত্রা পথে নেওয়া হয় কঠোর নিরাপত্তা। পূজা অর্চনা ও ভক্তদের কীর্তন, ফল ফলাদি নিয়ে নদীর দুতীরে ভক্ত পূর্ণার্থীদের ভিড়। 250 বছরের পুরানো ঐতিহ্য রাজপরিবারের প্রথা অনুযায়ী দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগর মন্দির থেকে ঢেপা নদীপথে যাত্রা শুরু করে কান্তজিউ বিগ্রহ। 25টি নৌকার বহর নিয়ে কান্তজিউ বিগ্রহ 10 ঘন্টা যাত্রা শেষে সন্ধ্যায় দিনাজপুর শহরের রাজাপাড়া ঘাটে পৌঁছালে স্বাগত জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এখান থেকে রাতে শোভাযাত্রা সহকারে নেওয়া হয় রাজবাড়ী মন্দিরে। কান্তজিউ বিগ্রহ আসার মধ্য দিয়ে মনোবাসনা পূরণ এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক এই কামনা ভক্ত ও পূর্ণার্থীদের। শ্রী শ্রী রুক্মিণী কান্তজির কাছে প্রার্থনা করি সকল ধর্মবর্ণের মানুষ ভালো থাকুক, বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চলে যারা বন্যায় আক্রান্ত তারা যেন ভালো থাকে। প্রার্থনা করছি যাতে আমরা সুখ শান্তিতে থাকতে পারি, দেশের ভালো হোক, সকলের জন্য সকলের পাশে থাকি এবং সকলের যে একটা মঙ্গল কামনায় সেই প্রার্থনা আমরা করতে চাই সকলে মিলে। আয়োজকরা জানান 24 কিলোমিটার যাত্রাপথে ভক্তরা ফল ফলাদি উৎসর্গ করে বরণ করে নেন কান্তজিউকে। আমরা মনে করি যে এখানে আসলে আমার আত্মার মুক্তি হবে, মানুষের কল্যাণ হবে, আমরা সবার কল্যাণ চাই, দেশের কল্যাণ চাই, আমরা শান্তিপূর্ণভাবে যেতে পারবো এটা আমরা বিশ্বাস করি। অপ্রীতিকর ঘটনায় রাতে নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। আমরা নিরাপত্তা বলয় তৈরি করেছে আমাদের সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার সহ স্থানীয় প্রশাসন এবং গ্রাম পুলিশ, তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে যাতে করে সুষ্ঠুভাবে এই যাত্রাটি সম্পন্ন হতে পারে। 3 মাস পরে রাস পূর্ণিমায় আবার কান্তনগর মন্দিরে ফিরে যাবে কান্তজিউ বিগ্রহ। সময় সংবাদ, দিনাজপুর। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডুবন্ত জনপদে লাখ লাখ মানুষের হাহাকার। আগ্রাসী বন্যায় লন্ডভন্ড নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ 11 জেলা, মৃত্যু বেড়ে 18। রাতেই খুলে দেওয়া হচ্ছে কাপ্তাই হ্রদের 16 গেট। দুর্যোগ এক করেছে দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে। সহায়তা নিয়ে টিএসসিতে মানুষের ঢল, গণত্রাণ সংগ্রহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যস্ততা। এ ছিল বাংলার সময়ে, সঙ্গে থাকুন সময়ে।